সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলার জন্য আসলাম, খুব স্বল্প সময়ের জন্য। আমার মনটা খুব খারাপ। আজকে আমার বড় ভাই মৃত্যুবরণ করেছেন। উনি আমাদের পিতৃতুল্য বড় ভাই ছিলেন, ঢাকায় থাকতেন। উনি পেশায় ডাক্তার ছিলেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, ঢাকা সিটি কর্পোরেশনেও চাকরি করেছেন। আর ওনার সবচেয়ে গৌরবময় অধ্যায় যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্র অবস্থায় চিটং মেডিকেল কলেজের উনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এবং মেজর রফিকের সঙ্গে ছিলেন। টেলস অফ মিলিয়ন একটা যে বই আছে মেজর রফিকের, সেখানে মুখবন্ধে ওনার নাম পাবেন, ডাক্তার মোস্তাফিজুর রহমান। যাই হোক, যেটা বলছিলাম, তো উনি একেবারে তাজা মানুষ। আমরা কেউ ভাবিনি যে এই ধরনের সংবাদ আমাদের কাছে আসবে। কালকে রাত 11টা পর্যন্ত উনি এক অতিথি বাড়িতে ছিলেন, আড্ডা মারছেন। কিন্তু রাতে ওনার গ্যাস্ট্রিকের চাপ হয়েছিল, গ্যাসের ওষুধও খেয়েছেন। হসপিটালে যাওয়ার প্রয়োজন মনে করেন নাই। উনি নিজে এত সচেতন ডাক্তার হিসাবে ওনার স্বাস্থ্য নিয়ে। তারপরে একবার বললেন যে যাই হসপিটালে, আবার বলবেন না ঠিক হয়ে গেছি। এই করতে করতে 5টার দিকে যখন ওনাকে সিএমএসে নেওয়া হলো, তখন ডাক্তার বললেন যে কিছুক্ষণ আগে একটা সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে ওনার, সেটা থেকে আর ফিরে আসতে পারেন নাই। সকালে আমরা সংবাদ পেয়ে যখন ওখানে গেলাম, আমি যখন এই সংবাদটা ফেসবুকে দিলাম, কি অসুস্থ সমাজ আমাদের। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আমার ভাইয়ের মৃত্যুতে আমি নাকি খুশি, আমি আজকেও নাকি বিরিয়ানি খাবো, এই জাতীয় কথাবার্তা। এগুলো কেন হয়েছে আমি পরে বুঝলাম যে এগুলো যে নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার আছে, কুত্তার জীবন যাপন করে সেখানে। কারণ সে ওইখানেও কোনো নাগরিক হতে পারে নাই, বাংলাদেশেও ভয়ে আসে না। এরা শেখ হাসিনার আমলে পালিয়ে গিয়েছিল, কিন্তু কাগজপত্র হয় নাই, তাই আসতে পারছে না। আর ওইখান থেকে ঘেউ ঘেউ করে আমরা যারা এখানে আছি তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে যে আমরাও যাতে ওদের মতো কুত্তার জীবন যাপন করে বাইরে পালিয়ে যাই। সে বলছে যে এই কালকে আমি রাতে একটা ভিডিও পোস্ট করেছি। আপনারা যারা আমার ফলোয়ার তারা খুব ভালো করে জানেন আমি বছরের পর বছর রাতে কি খাওয়া দাওয়া করি এটা নিয়ে পোস্ট করি, ভিডিও করি। এবং এই সময় এই গত কয়েকদিন ধরে আমি মুক্তিযুদ্ধের গান দিয়ে ভিডিও করছিলাম। তো সেরকম একটা ভিডিও কালকে নেহারির খাওয়া নিয়ে এটা দিলাম। সেখানে ইয়ের কথা আছে, হাদিকে আমার ইয়েতে আনা হয়েছিল যে হাদির যে গুলিবিদ্ধ হলো এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে। এই হাদির কিছু লোক মির্জা আব্বাস যখন ইয়েতে গেলেন হসপিটালে, হাদিকে দেখতে গেলেন, তখন ওইখানে অভিযোগের আঙুল তুললো হাদির দিকে। আবার হাদির আরও কিছু লোক বলছে যে এটা জামাত করেছে, সাদেক কায়ুম নাকি এখানকার থেকে ইলেকশন করবে ঢাকা 8 আসন থেকে, তার সঙ্গে যে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে এটা হত্যাকারী। হাদির সাথে এটা দীর্ঘদিন থেকে নাকি ক্যাম্পেইন করছিল। এরা কি বোকা, এরা নিজেদের সাথে ঘুরে যে লোককে নিয়ে ক্যাম্পেইন করছে সে কোন দলে তারা সেটা জানে না। পরে তারা এখন আবিষ্কার করেছে সে নাকি ছাত্রলীগ করে। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ আমার হাস্যকর বলছি আমি। হাস্যকর এই জন্যই যে এই ছেলে 24-এর গণ অভ্যুত্থানের পর 17 লাখ টাকা নাকি কত লাখ টাকা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে র্যাবের হাতে, এবং তাকে ইয়েতে জেলও খাটতে হয়েছে। তাকে বিএনপির উকিল না জামাতের উকিল মুক্তি দিয়ে দিয়েছে। এখন সে এদের সাথেই ঘুরে। তো এই কি তাহলে গুপ্ত ছাত্রলীগ? আর গুপ্ত ছাত্রলীগ এখন কীভাবে আছে এখনও পর্যন্ত? তাহলে সে কি সাদেক কাইয়ুমের মতো কেউ? তা তো না। সাদেক কাইয়ুমরা তো গুপ্ত ছাত্রলীগ ছিল, এটা এখন স্বীকার করছে। তাহলে এই ছেলে গুপ্ত ছাত্রলীগ কিনা নাকি এখন গুপ্ত শিবির না কীভাবে জানে? কারণ সে যদি ছাত্রলীগ হয়ে থাকে তো তাহলে এটা তো একটা কমন সেন্সের বিষয়। ও এই সময় কিভাবে এই ধাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারপরে লিফলেট বিলি করছে। আমি তো ছাত্রলীগ করা আমার বহু আত্মীয় স্বজন কাউকে দেখি না, ওরা সব পালিয়ে আছে। যাই হোক, ও ছাত্রলীগ করুক না করুক আমার কোনো মাথা ব্যথা নাই, হেডেক নাই। ও যার নামে যা করে, দরকার হলে এই সরকার ধরে এনে প্রমাণ পাইলে গুলি করুক, সেটা সরকারের দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে আমি কেন আমার দৈনন্দিন জীবনের
জাপানের ডিজিটাল ডায়েরি নামে আমি যেগুলো প্রকাশ করি সেটা করতে পারবো না, হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই জন্য। এখানে হাদির সাথে কী সম্পর্ক এটার? আমি সেটা বুঝলাম না। আমি একই জিনিস দেখেছিলাম আরেক দিন, এই যে গণ অধিকার ফোরামের নূর যখন গুলিবিদ্ধ হলো সেদিনও একই ফতুয়া, যে আপনি কিভাবে আজকে খাচ্ছেন দাচ্ছেন। আর বাবা, খাওয়া দাওয়া কি মানুষ বাদ দিয়ে দেবে? আনন্দ ফুর্তি কি মানুষের থেমে যাবে? এমন কি ঘটনা ঘটেছে যে তারা যদি একটা সেন্স কাজ করে, তারা যদি সত্যি সেদিন মারা যেতেন, সেরকম একটা দিনে যদি কিছু হতো, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ ভাই আপনি বোধহয় আনন্দ করছেন। না ভাই, আনন্দ করার কিছু নেই। আমাকে এই যে সকাল থেকে দীর্ঘ মানে একটার পর একটা মেসেজ যারা করছেন, তাদের একটাই কটূক্তি, গালাগালি। আমি বুঝতে পারছি যে হাদির অনুসারীরা হাদির মতোই কীভাবে গালাগালটা রপ্ত করে ফেলেছে। একজন মানুষকে না জেনে, না শুনে, না বুঝে কোনো একজন পলাতক টোকাই কি বলে দিল, সেজন্য আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন। আমাকে মেসেজ পাঠাচ্ছে এরকম, তোকে 10 টুকরা করব, তোকে এই করব, তোকে সেই করবো। আর ভাই, করবি কর। তোরা যদি হাদির অনুসারী হয়ে থাকিস, তাহলে তো হাদির কথাগুলো তো মান। হাদি তো বলেছিল রাজপথে আমাকে কে মেরে গেল সেটাতে আমার কিছু আসে যায় না, আমি এরকম মৃত্যুই চাই। আমাকে আরও আমার পরে আমার ছেলে আসবে, আরও কেউ আসবে, আমার প্রজন্ম আরও তার প্রজন্মর পরে আসবে, আমি সেটা বলি না। কিন্তু আমি এটুকু বলি যে মৃত্যু ভয় আমার নাই, এবং মৃত্যুর মতো এবং তোদের হত্যা করার মতো এমন কোনো কাজ আমি করছি না। আমাকে তোরা নিজেরা কেন আওয়ামী লীগ বানাস? আওয়ামী লীগ বানাতে যাস কী কারণে? আওয়ামী লীগের আমলে আমি কথা বলতে পারি নাই, আওয়ামী লীগ আমার উপর দিয়ে নির্যাতন করেছে, আমার সাংবাদিকতার 12টা বাজিয়েছে। আর এই মুহূর্তে যখন আমি কথা বলি তখন আবার আমার আওয়ামী লীগার। এখন আমাকে আওয়ামী লীগাররা খুশি হয়ে যদি আওয়ামী লীগার বানায়, সেখানেও আমার করার কিছু নাই। তোরা যারা আবার আমাকে আওয়ামী লীগার বানাস, তাতেও তো আমার করার কিছু না। আমি কী করবো? আমি তো আমার মতোই আছি। আমার তো কোনো রাজনীতি করতে হয় না। আমি কোনো টক শোতে যাই কেন? টক শোতে যারা ডাকবে তাদেরকে হেয় করবে, তাদেরকে এই করবে সেই করবে। আরে ভাই, টক শো কি আমার পেশা? টক শোতে না গেলে আমার কী আসে যায়? আমি আরও একদিন বলেছি, ডাকলে যাব, না গেলে না ডাকবো, এটা তো আমার পেশা না, এটা দিয়ে আমার খাইতে হয় না, এটা নিয়ে চলতে হয় না। আমি তো ফকিন্নির ঘরে জন্ম নিই নাই যে আমার খাওয়া পড়ার দায়িত্ব তোদের উপর আছে, আর তোদের জন্য তোদের কথায় আমার চলতে হবে। তো এবং খাওয়া পড়ার আমার ডিস্টার্ব হয়ে যাবে, তাই এগুলো নিয়ে আমার উদ্বিগ্ন হইতে হবে। আমার তো কিছু না। আমাকে বলছে যে আপনি কি আপনার ভাইয়ের দিন বিরিয়ানি খাবেন, নিহারি খাবেন? আরে ভাই, মেহারি আমার ইচ্ছে হলে খাবো, এটা ভাইয়ের মৃত্যু আবার কি? এটা তো আমার মন মানসিকতার উপর। আমি সারাদিন কিছু করে খাইনি আজকে, কারণ আমার মন চাই নাই। আবার দুপুরে যখন ওনাকে কবর দিয়ে এসলাম আমরা বনানী গোরস্থানে, বাই দ্য ওয়ে ওনার বনানী গোরস্থানে, যে সামরিক গোরস্থানে ওনার দাফনটা হয়েছিল। উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে ওখানে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল ঢাকা জেলার পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে, প্রশাসনের লোক ছিল। সব দিক দিয়ে জানাজাটাও ভালো হয়েছিল। ওই যে সিএমএস হসপিটালে আমরা জানাজার আয়োজন করেছিলাম। এখন আমি একটা আমাদের পারিবারিক কাহিনী বলি, যে আমার আব্বা, আম্মা, আমার বড় আরও 2 ভাই মারা গেছেন। তারা যেদিন মারা গেছেন সেদিন কিন্তু আমরা এই মেজবানির আয়োজনই করেছিলাম। সেটাকে মেজবানি বলে, জিয়াফত বলে, যেভাবে হোক গরু কেটেই সেই অনুষ্ঠান করতে হয়েছে। কারণ যারা এসেছিল আমাদের বাড়িতে, তারা তো কিছু খাবে, তারা না খেয়ে তারা জানাজাতে আসছে, তারা আমাদের আত্মীয় স্বজন। তো আমাদের মতো এত বড় একটা পরিবারকে কি 2-4 জন বাদ পাঠালে হয়? যেটাও একটা নিয়ম আছে কারো বাড়িতে কিছু পাঠানো, মৃত বাড়ি, সেটা কি সব বাড়িতে সম্ভব? তো আমরা আমাদের বাপ, মা এবং আমার 2 ভাইয়ের যে মৃত্যু দিবস, সেই দিবসে জিয়াপতই খেয়েছি। আজকেও জিয়াপত খেতাম যদি সেটা আমাদের বাড়িতে হতো, কারণ বাড়িতে হয় নাই। ভাইয়ের ইচ্ছা অনুযায়ী ঢাকাতেই তার জানাজা হয়েছে। এবং এই মুহূর্তে বাড়িতে আসলে এই সমস্ত আয়োজন করবে, আমার যে ভাইরা ছিল তারাও মৃত। এটা আমার পক্ষে তো গ্রামে যাওয়াই হয় না। সো আমরা ঢাকাতে এটা শেষ করেছি। এবং তোমরা যারা এটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন আমি কি খেয়েছি, আমি দুপুরে সেই বিরিয়ানির মতোই জিনিস খেয়েছি। তো এতে কী হয়েছে? এটা কি আমরা কি হিন্দু যে আমাদের করতে হবে, যে নিরামিষ খেতে হবে এতদিন, মানে ভণ্ডামি শোক করতে হবে, ভণ্ডামি শোক দেখাতে হবে? শোক তো নিজের মধ্যে না, শোক দুঃখ এগুলো তো নিজের মধ্যে, এগুলো ফেসবুকে প্রকাশ করতে হবে। ভণ্ডামি করার আর জায়গা পাও না। আরেক ভণ্ড লিখেছে আমার কি জানি হায়াত দিয়ে তাকে বাঁচিয়ে দাও। আরে বেটা, তোর হায়াত দিয়ে তোকে বাঁচিয়ে দাও, সেটা কি নিজ থেকে বলছিস?
আমার তো মনে হয় না তোর মতো ভণ্ড যে একদিন একজনের কথা বলে আর একজন গালাগালি করে, সে আবার বলতেছে আমার হায়াত দিয়ে হাদিকে দিয়ে দেয়। যাই হোক, আমার হায়াত দিয়ে আমি হাদির জন্য চাই নাই, আমি হাদির সুস্থতা কামনা করে কালকে দুপুরেই তার ছবি দিয়ে পোস্ট করেছি। এবং এই যে অসুস্থ রাজনীতি, এই যে প্রতিপক্ষকে মেরে ফেলা, এবং এর বিরুদ্ধে বলেছি। আমি বলেছি এগুলো আমাদের সুস্থতা আনে দিচ্ছে না। 5 আগস্টের পর আমরা যেটা শুরু করেছি সেটা সুস্থ রাজনীতি না। হাদির প্রতি যেটা হয়েছে সেটা অসুস্থ রাজনীতি। হাদিকে আমি চিনি না, তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই, টক শোতেও যায় নাই। ইনফ্যাক্ট মানে আপনারা অনেকে আশ্চর্য হবেন, হাদিকে আমি চিনেছি, সে আমাকে শাহবাগী বলে ফেসবুকে আক্রমণ করলো ওই যেদিন আওয়ামী লীগকে করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে শাহবাগে সেদিন। তা আমি হচ্ছে হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এখনও শাহবাগে? আমি বলছি হ্যাঁ আমি শাহবাগী, আমি তো গিয়েছি শাহবাগ। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে মূর্খরা যারা আমাদেরকে শাহবাগী বলে গালি দেয়, ওরাই শাহবাগের যারা মানে ছিল, উদ্যোক্তা ছিল, পিনাকি সহ আদার্স, ওদেরকেই পূজা করে। আর আমরা তো এখানে দেখতে গেছি তামাশা, আমাদেরকে বলছে শাহবাগী। তো বল শাহবাগী গেছি, শাহবাগী যদি হয়ে যায় ঠিক আছে। আমার আইডিওলজিতে তো এটা এমন না যে তুই আমাকে বলছিস সেজন্য আমি অস্বীকার করব না, আমি শাহবাগে যাই নাই। দেখ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানসিকতা, যে আমরা যে একটা এদের নিয়ে আরেকটা কথা বলতে হবে। এরা যে মৃত্যু সংবাদ আমি যখন দিচ্ছি সেখানে অনেকে হা রিয়েক্ট দিচ্ছে, আমাকে অনেকে দেখাচ্ছে, দেখেন আপনার এখানে এতজন লোক হা রিয়েক্ট দিচ্ছে, বোধহয় 70 জন না 170 জন এরকম দিতেই পারে। এটা তাদের রুচি, তাদের শিক্ষা। এরাই তো বাংলাদেশকে শিখিয়েছে মৃত ব্যক্তির সংবাদ দেখার পর ওইখানে লেখা আলহামদুলিল্লাহ, যে থ্যাঙ্কস। ওরা কেউ আলহামদুলিল্লাহ লেখে নেই, শুধু এটুকুই জিজ্ঞেস করছে যে আপনি কি আপনার ভাইয়ের মৃত্যুদিনে আজকে কি খাবেন। সো আমি জানিয়ে দিলাম আমি কি খেয়েছি এবং আগামী দিনে কি খাবো সেটা আমার ফেসবুকে যারা ফলো করে তারা অবশ্যই আপনি দেখবেন। আমরা এই ভণ্ডামি করি না। আমি শোকার্ত তার মানে এই নয় যে ভণ্ডামি করতে হবে, শোকগিরি করতে হবে, হাদি গুলিবিদ্ধ, সেজন্য আমাকে যদি না খেয়ে থাকতে হয়, না আপনি আজকে কিছু খাবেন না, তো তাহলে আইন করো একটা। হাদি গুলিবিদ্ধ হয়েছে, আপনি ভিডিও আপলোড করবেন না, ভিডিও দিতে পারবেন, আপনি খাইলেও বলতে পারবেন না। তো তোমরা নিজেরা এটা করে আবার দেখাও, তাহলে তো একটা ভালো হয়। আর কি বলবো, এগুলো এই অসুস্থ রাজনীতি, অসুস্থ চিন্তা, এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। আর পলাতক যে 2 ইউটিউবার আছে তাদের তো মাথা এমনিতে খারাপ হয়ে গেছে। এই যারা এখানে যে গর্দভগুলো তাদেরকে অনুসরণ করে আমাকে গালাগালি করছো, তাদের তো এটা মাথায় রাখা উচিত। তোমাদের তো আরও বারবার বলছি, যেহেতু নির্বাচন আসছে, ওদের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, নির্বাচন আসলে একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এই দেশের দায়িত্ব নেবে, তখন এই সমস্ত লাফাঙ্গা টোকাই রাস্তার কুত্তার মতো ট্রিট করবে তাদেরকে। এখন তো কিছু বলে না অনেকে, যে ফলোয়ার আছে কার বিরুদ্ধে কি বলে সেই জন্য। যাই হোক, আজ বিশেষ কিছু বলবো না, এমনিতেই মন দিল খারাপ আছে। আর আপনারা আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। উনি খুবই ভালো লোক ছিলেন, একটা হঠাৎ করে মৃত্যুবরণ তার, এবং সে আল্লাহ তার একটা বড় খায়েশও পূর্ণ করেছে। সে সব সময় বলতো আমি যাতে কোনো অনুগ্রহে কারো হাতের উপরে বিছনায় পড়ে মৃত্যুবরণ না করি, আমার যাতে আল্লাহ এমন একটা মৃত্যু দেয় যাতে কাউকে কষ্ট না দিই। সত্যিকার অর্থে তাকে কাউকে কষ্ট দেয় নাই। সে দীর্ঘদিন অনেকবার অসংখ্যবার হজ করেছে সৌদি আরবে থাকাকালীন, কারণ সে তো হাজি ছিল, এরপরেও গিয়েছে। তারপর আমার আব্বাও কয়েকবার হজ করেছে, আব্বাকেও নিয়ে গেছে, আমিও কয়েকবার হজ করেছি। আমাদের ফ্যামিলিতে আসলে হাজি সংখ্যাই এখন সবচেয়ে বেশি হয়ে গেছে। আমার মনে হয় পুরো মানে আমাদের গ্রামেও হবে না এত সংখ্যক কোনো ফ্যামিলিতে আছে এতগুলো হাজি। আমার দাদা, আমার নাতি, আমার নাতির বলেও হজ করছে, এরকম অবস্থা হয়েছে এখন। যাই হোক, তো ভাইয়ের এই মৃত্যুটা যাতে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক যেভাবে গিয়েছে। এবং এই ডিসেম্বরটা আমার জন্য সত্যিকার অর্থে একটা শোকের মাস হয়ে রইল। আমি এই ভাইকে হারালাম। এই আগামী 15 তারিখ আসতেছে আবার আমার মায়ের মৃত্যু দিবস। 15ই ডিসেম্বর উনি মারা গিয়েছেন। আবার 25 তারিখে আসতেছে আমার চাচার মৃত্যু দিবস এই ডিসেম্বর মাসটা আমার জন্য সত্যি একটা আনলাকি মাস। এবং এই মাসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আমার এই স্বাধীনতার পর আমার ব্যক্তি জীবনে আমি যা দেখতেছি, এই ডিসেম্বর মাসটা আমার জন্য
খুবই শুধু মানে দুঃসংবাদ নিয়ে আসে। আমি চাচা, আম্মা, তারপর এই যে বড় ভাইকে খুবই ভালোবাসতাম। আমি দেখছি যে আমার ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে এবং হঠাৎ নিয়ে নিচ্ছে, কোনো ইয়ে ছাড়া। চাচাও ঠিক এরকম এক রাতে মারা গেলেন, মানে এই হঠাৎ বুকে ব্যথা হয়েছে, হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন। যাক, আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আমার বাবা মা, ভাই বোন যারা মৃত্যুবরণ করেছেন, চাচা, সবার জন্য একটা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে আমাকেও মাফ করবেন। আমি তো মানুষ, আমি তো ভুল ত্রুটি করতে পারি। আপনাদের হয়তো আবেগে আঘাত দিয়েছি, কিন্তু আমি আসলে আপনাদেরকে কাউকে ইনসাল্ট করার মেন্টালিটি নিয়ে কোনো দিন আমি কাউকে কিছু বলি নাই। এবং এই যে একজন গুলিবিদ্ধ ব্যক্তি, একজন মৃত ব্যক্তি, এগুলোকে নিয়ে কেন আমরা ইয়ে করব? এগুলো নিয়ে কোনো অসভ্যতা, এগুলো যেই সমস্ত অসভ্যরা এগুলো করে, তারাই শুধু এগুলো অন্যদের নামে ছড়ায়। তারাই সেই সমস্ত লোক, আপনাদের কিছুক্ষণ আগে বললাম, যারা অন্যের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে। এরাই আলহামদুলিল্লাহ মানে সংস্কৃতির জনক। এরাই আবার অন্যের অনুভূতি নিয়ে, অন্যকে নিয়ে কথাবার্তা বলে। তখন সত্যি এটা একটা লজ্জাজনক বিষয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।